বঙ্গোপসাগরের তীরে এক জীর্ণ জেলে পল্লীতে তারিক নামের এক অক্লান্ত পরিশ্রমী যুবক বাস করত। তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল অভাবের সংসারে সচ্ছলতা আনা। নোনা জলে ক্ষয়ে যাওয়া কাঠের ঘরে তাদের বাস। পরিবারের সদস্য সংখ্যা কম হলেও রোজগারের চাকা ঘোরানোর মতো দ্বিতীয় কোনো মানুষ ছিল না। তারিকের বাবা রোগে ভুগে শয্যাশায়ী, মা জাল বুনে সামান্য সাহায্য করতেন, আর ছোট বোনটি তখনও স্কুলের গণ্ডি পেরোয়নি। তারিক খুব ভালো করেই জানত এই ভাঙাচোরা সংসারের হাল তাকেই ধরতে হবে। উপকূলের অনেক যুবকই ভাগ্যের অন্বেষণে ঢাকা পাড়ি জমাত। তারা যখন ছুটিতে ফিরত, তাদের ঝকঝকে পোশাক, দামি ঘড়ি আর চোখে মুখে শহরের দীপ্তি দেখে তারিকেরও ইট পাথরের শহরে যাওয়ার তীব্র বাসনা জাগত। একদিন তার বাল্যবন্ধু রফিক ঢাকা থেকে গ্রামে এলো। তারিক তার ভেতরের সুপ্ত আকাঙ্ক্ষার কথা বন্ধুকে জানালো। রফিক তার কাঁধে হাত রেখে বলল, সত্যিই যদি নিজের ভাগ্য বদলাতে চাস তবে আমার সাথে রাজধানীতে চল, আমি তোর একটা ব্যবস্থা করে দেব। এই আশ্বাসবাণী শুনে তারিকের চোখে আশার আলো জ্বলে উঠল এবং সে কাল বিলম্ব না করে যাওয়ার প্রস্তুতি নিল। পরদিন সকালে সে নিজের সিদ্ধান্তের কথা তার বাবা মাকে জানালো। সন্তানের অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে তারা দুশ্চিন্তায় পড়লেও চরম দারিদ্র্যের কষাঘাতে তাদের আর কোনো পথ খোলা ছিল না। বাবা তার মাথায় হাত রেখে বললেন, সততার সাথে কাজ করিস আর পরিবারের মুখ উজ্জ্বল করিস। পিতামাতার দোয়া সঙ্গী করে তারিক রফিকের সাথে জাদুর শহরের উদ্দেশ্যে পা বাড়াল। লঞ্চের ডেক থেকে সে অপলক দৃষ্টিতে দূরে মিলিয়ে যাওয়া তার চেনা সমুদ্র সৈকত আর নারকেল বাগান দেখছিল, তবে তার হৃদয়ে স্পন্দিত হচ্ছিল নতুন কিছু জয় করার এক অদম্য স্পৃহা। ঢাকায় পা রেখেই তারিকের চোখ বিস্ময়ে ছানা বড়া হয়ে গেল। আকাশচুম্বী কাঁচের ইমারত, অবিরাম ছুটে চলা বিলাসবহুল যান আর যান্ত্রিক মানুষের সীমাহীন ব্যস্ততা, এই দৃশ্যপট তার কাছে যেন অন্য এক গ্রহের মতো। এখানকার সময় যেন নদীর স্রোতের চেয়েও দ্রুত বয়। কারো দিকে ফিরে তাকানোর ফুরসদ এখানে কারও নেই। রফিক তাকে সোজা নিজের কর্মস্থলে নিয়ে গেল। গুলশান এলাকার এক বিশাল ও অভিজাত অট্টালিকা, যা সিকদার ভিলা নামে পরিচিত। এটি স্রেফ ইট পাথরের তৈরি কোনো দালান নয়, বরং এক রাজকীয় প্রাসাদ, যার লন থেকে শুরু করে করিডোর পর্যন্ত আভিজাত্যের আলোয় ঝলমল করত। এখান থেকেই তারিখের জীবনের নতুন অধ্যায় সূচিত হল। রফিক সেখানে মালি হিসাবে কাজ করত এবং তারিককেও সে বাগানের পরিচর্যার কাজে লাগিয়ে দিল। তারিকের দায়িত্ব ছিল বাগানের আগাছা পরিষ্কার করা, গাছপালায় জল দেওয়া এবং অন্দরমহলের ফুলদানিতে তাজা ফুল সাজিয়ে রাখা। প্রথম দিনেই সে মর্মে মর্মে উপলব্ধি করল যে শহরের এই চাকচিক্যের পেছনের পরিশ্রম বড় কঠিন, তবে সেও হার মানার মতো মানুষ ছিল না। এই সুবিশাল সিকদার ভিলার মালিক ছিলেন শিল্পপতি জালালউদ্দিন সিকদার। তিনি ছিলেন অঢেল সম্পদের অধিকারী, তবে তার শরীর সারাক্ষণ নানা ব্যাধিতে জর্জরিত থাকত। তার জীবনের সিংহভাগই কাটত হাসপাতালের বেড আর দামি ওষুধের উপর নির্ভরশীল হয়ে। তবে এই নীরস প্রাসাদের একমাত্র প্রাণবন্ত দিক ছিল তার একমাত্র কন্যা সামিরা সিকদার। সামিরা যেমন ছিল রূপসী, তার স্বভাব ছিল ঠিক ততটাই উদ্ধত। বাবার অগাধ প্রতিপত্তি আর নিজের রূপ নিয়ে তার অহংকারের কোনো সীমা ছিল না। প্রতিদিনের রুটিন ছিল বন্ধুদের সাথে উদ্দাম পার্টি আর দামি ক্লাবে সময় কাটানো। অন্যের আবেগ বা অনুভূতির প্রতি তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ ছিল না। একদিন তারিক যখন প্রথমবার সামিরার বিশাল কক্ষে তাজা গোলাপের তোড়া সাজাতে গেল, তার হাত কিছুটা কাঁপছিল। সে সন্তর্পণে দরজায় টোকা দিয়ে ভেতরে প্রবেশ করল। সামিরা তখন নিজের ল্যাপটপে ডুবেছিল। মুখ না তুলেই সে কর্কশ্বরে জানতে চাইল, কে ওখানে? তারিক বিনয়ের সাথে মাথা নিচু করে বলল, ম্যাডাম, আমি বাগানের নতুন মালি, উপকূল থেকে এসেছি। এ কথা কানে যেতেই সামিরা এক ঝলক তার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, উপকূল থেকে এসেছ? ভালো কথা, কাজ ঠিকমতো করবে, এই বাড়িতে কোনো ভুলের ক্ষমা নেই। ওই মুহূর্তেই তারিক বুঝে গেল যে এই অহংকারী মেয়েটি সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। তবে সে নিজের কাজ নিয়েই মগ্ন থাকতে চাইল, তাই কোনো কথা না বাড়িয়ে নিঃশব্দে বেরিয়ে এলো। সে ঘুণক্ষরেও কল্পনা করেনি যে এই সামান্য পরিচয় একদিন তার জীবনের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেবে। অন্যদিকে শিল্পপতি জালালউদ্দিন তার এই বেপরোয়া মেয়েকে নিয়ে সর্বক্ষণ দুশ্চিন্তায় ভুগতেন। তিনি বারবার স্বামীরাকে সংসার পাতানোর কথা বলতেন, কিন্তু প্রতিবারে স্বামীরা ক্ষিপ্ত হয়ে প্রস্তাব উড়িয়ে দিত।
আমি বিয়ের শিকলে বাধা পড়তে রাজি নই, আমি স্বাধীনভাবে বাঁচতে চাই। এটাই ছিল তার চিরস্থায়ী জবাব। বয়সের ভারে আর রোগে বাবার অবস্থা দিন দিন শোচনীয় হচ্ছিল, আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছিল তার মানসিক উদ্বেগ। এই ভয়াবহ দুশ্চিন্তার মাঝেই একদিন তিনি তার ব্যক্তিগত আইনজীবীকে তলব করলেন এবং এমন এক যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করলেন যা অদূর ভবিষ্যতে সবার জীবনের হিসাব নিকাশ বদলে দেবে। তিনি একটি গোপন উইল প্রস্তুত করলেন, এমন এক শর্ত যা সামিরার সাজানো পৃথিবীকে তছনছ করে দেবে। কিন্তু এই গোপন দলিলের বিন্দু বিসর্গ সামিরার জানা ছিল না। তারিক যখন শহরের যান্ত্রিক জীবনের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছিল, সামিরা তখন তার রঙিন জগতে বিভোর। আর ঠিক সেই সময়ে জালালউদ্দিন সিকদার তার জীবনের সায়ান্নে এমন এক পদক্ষেপ নিয়েছিলেন যা কারও কল্পনাতীত ছিল। কয়েক সপ্তাহ পেরোতেই সিকদার ভিলার চিরচেনা রূপ নিমিষেই পাল্টে গেল। যে প্রাসাদে সারাক্ষণ উৎসবের আমেজ লেগে থাকত, সেখানে হঠাৎ এক বিষাদময় স্তব্ধতা নেমে এলো। কারণ জালালউদ্দিনের শারীরিক অবস্থার চরম অবনতি ঘটায় তাকে নিবিড় পরিচর্যায় নেওয়া হয়। বিশেষজ্ঞ চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে লাগলেন, কিন্তু কোনো চিকিৎসাতেই কাজ হচ্ছিল না। সামিরা জীবনে প্রথমবার ভেতর থেকে প্রচণ্ড ভয় পেয়ে গেল। তবুও সে বাইরে থেকে নিজেকে অত্যন্ত শক্ত আর আবেগহীন দেখানোর অভিনয় করে যাচ্ছিল। তারিকও দূর থেকে চুপচাপ এই নীরব ট্র্যাজেডি দেখছিল, কারণ সেও ততদিনে এই বিশাল সংসারের একটি ক্ষুদ্র অংশ হয়ে উঠেছিল। কিন্তু সে ভালো করেই জানত তার অবস্থান একজন কর্মচারীর বেশি কিছু নয়, তাই তার কোনো মন্তব্য করার অধিকার নেই। বেশ কিছুদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর সেই অশুভ দিনটি উপস্থিত হল, যখন চিকিৎসকরা তাদের অক্ষমতা প্রকাশ করলেন এবং জালালউদ্দিন সিকদার চিরতরে চোখ বুজলেন। এই মর্মান্তিক সংবাদটি পুরো বাড়িতে এক শোকের ছায়া নামিয়ে আনল। সমীরার জীবনে এটি ছিল প্রথমবার যখন সে নিজেকে ভয়ানক রকম একা আর অসহায় আবিষ্কার করল। এখন তাকে শাসন করার বা সঠিক পথ দেখানোর মতো কেউ পৃথিবীতে রইল না। পুরো সিকদার সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি এখন সে, কিন্তু মনের গহীনে সেই বিশাল শূন্যতা পূরণ করার মতো কেউ ছিল না। বাবার শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর বেশ কিছুদিন সামিরা নিজের বিলাসবহুল কক্ষে নিজেকে আবদ্ধ করে রাখল। বাইরের কোলাহল থেকে নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নিল সে। তবে শোকের প্রথম ধাক্কা কেটে যাওয়ার সাথে সাথে তার পুরনো বেপরোয়া স্বভাবগুলো ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠতে লাগল। সে ভাবল, এখন যেহেতু তার ওপর খবরদারি করার কেউ নেই, তাই সে নিজের ইচ্ছে মতোই জীবনটাকে চালাবে। একদিন সে ব্যারিস্টার আঙ্কেলকে ডেকে পাঠালো এবং নির্দেশ দিল বাবার সমস্ত ব্যাংক ব্যালেন্স এবং কোম্পানির শেয়ার যেন অবিলম্বে তার নামে হস্তান্তর করা হয়। সে ভেবেছিল এই আইনি প্রক্রিয়াটি অত্যন্ত সাদামাটা, কিন্তু সেই দিন তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ধাক্কাটি তার জন্য ওত পেতেছিল। ব্যারিস্টার সাহেব গম্ভীর মুখে একটি চামড়ায় মোড়ানো ফাইল তার দিকে এগিয়ে দিয়ে বললেন, মা, আগে এই দলিলটি ভালো করে পড়ে দেখো। সামিরা উইলের পাতা উল্টোতেই তার মুখের রক্ত শুকিয়ে গেল। সেখানে পরিষ্কার অক্ষরে উল্লেখ ছিল যে যতদিন না সে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এবং স্বামী স্ত্রী হিসেবে অন্তত 1 বছর একত্রে বসবাস করবে, ততদিন সে এই সুবিশাল সাম্রাজ্যের একটি কানাকড়িও দাবি করতে পারবে না। সামিরা ক্ষোভে ফেটে পড়ল। সে উচ্চস্বরে চিৎকার করে উঠল, এসব কি অযৌক্তিক শর্ত! আমি এই বানোয়াট উইল মানি না। কিন্তু ব্যারিস্টার সাহেব অত্যন্ত ঠান্ডা মাথায় জানিয়ে দিলেন যে এটি তার বাবার শেষ এবং চূড়ান্ত আইনি দলিল, যা আদালতে সম্পূর্ণ বৈধ। এখন সামিরার সামনে আর কোনো পথ খোলা রইল না। জীবনে এই প্রথমবার সে এক অদৃশ্য শৃঙ্খলের কাছে নিজেকে বন্দী মনে করল। সে কিছুতেই ভেবে পাচ্ছিল না এখন তার কি করণীয়। বিয়ের কথা ভাবলেই তার গা পিত্তি জ্বলে যেত, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তার কাছে বিকল্প কোনো রাস্তা খোলা ছিল না। সে নিজের বিশাল ঘরে পায়চারি করতে করতে ঘণ্টার পর ঘণ্টা চিন্তা করতে লাগল। তার মাথায় সমাজের অনেক প্রতিষ্ঠিত পুরুষের ছবি ভেসে উঠল, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই তার মনে একটা প্রবল ভয় কাজ করছিল যে যদি সে সমমর্যাদার বা কোনো প্রভাবশালী ব্যক্তিকে বিয়ে করে, তবে তাকে নিজের ব্যবসার বিশাল অংশ তার সাথে ভাগ করে নিতে হবে, যা সে কোনো মতেই মেনে নিতে রাজি নয়। এই গভীর চিন্তার সাগরে হাবুডুবু খাওয়ার সময় হঠাৎ জানালার বাইরে তারিকের উপর তার দৃষ্টি নিবদ্ধ হল, যে একাগ্র চিত্তে বাগানের গোলাপ গাছ ছাঁটছিল।
একদম সাদাসিধে, নির্লিপ্ত এবং বিত্তের প্রতি আকর্ষণহীন এক যুবক। তৎক্ষণাৎ তার মাথায় এক চতুর পরিকল্পনার উদয় হল। সে ভাবল, সে যদি এমন কোনো হতদরিদ্র যুবককে বিয়ে করে যার প্রচুর অর্থের প্রয়োজন এবং যে চুক্তির ভিত্তিতে মাত্র 1 বছর এই অভিনয় চালিয়ে যেতে পারবে, তবে তার ব্যবসার কর্তৃত্ব বজায় থাকবে আর তাকে সম্পত্তির ভাগও কাউকে দিতে হবে না। এই ছকটি তার কাছে যতটা সহজবোধ্য মনে হচ্ছিল ততটাই ঝুঁকিপূর্ণও ছিল, কিন্তু তার সামনে তখন আর কোনো দ্বিতীয় রাস্তা ছিল না। পরদিন সকালেই সে তারিককে লাইব্রেরি ঘরে ডেকে পাঠাল। তারিক অত্যন্ত নার্ভাস হয়ে সেখানে উপস্থিত হল, কারণ সে বুঝতে পারছিল না হঠাৎ এমন কি ঘটল যে মালিকের মেয়ে তাকে তলব করেছে। সামিরা কোনো রকম ভনিতা না করে সরাসরি মূল প্রসঙ্গে চলে গেল। সে তারিককে উইলের সমস্ত শর্ত পরিষ্কারভাবে বুঝিয়ে বলল এবং প্রস্তাব দিল যে সে তাকে চুক্তিভিত্তিক বিয়ে করতে চায়। এই আকস্মিক প্রস্তাবে তারিকের পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার উপক্রম হল। তার মনে হল সামিরা নিশ্চয়ই তার সাথে কোনো নিষ্ঠুর পরিহাস করছে, কিন্তু সামিরার তীক্ষ্ণ ও গম্ভীর দৃষ্টি দেখে সে বুঝল ব্যাপারটা মোটেও ঠাট্টা নয়। সামিরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিল যে এটি হবে কেবল 1 বছরের জন্য একটি মিথ্যে সংসার এবং এর পারিশ্রমিক হিসেবে সে তাকে নগদ 10 লক্ষ টাকা প্রদান করবে। তারিকের কাছে পুরো ঘটনাটি একটি অবাস্তব স্বপ্নের মতো মনে হচ্ছিল। একদিকে এতগুলো টাকার হাতছানি যা তার পরিবারের আজীবনের দুঃখ কষ্ট ঘুচিয়ে দিতে পারে, অন্যদিকে এমন একটি মারাত্মক পদক্ষেপ যা তার নিজের জীবনের গতিপথ চিরতরে বদলে দিতে পারে। সে বেশ কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার মস্তিষ্কে অসংখ্য প্রশ্ন আর সংশয়ে ভিড় করছিল। শেষমেশ সে নিজের সমস্ত সাহস সঞ্চয় করে বলল যে যদি এই বিয়েতে রাজি হতেই হয় তবে তারও একটি নিজস্ব শর্ত আছে যা মানতে হবে। সামিরা ভ্রুকুচকে সাথে সাথেই জানতে চাইল শর্তটি কি। তারিক তখন শান্ত কণ্ঠে জানালো যে বিয়ের পর ওই 1 বছর সামিরাকে তার সাথে তার সেই উপকূলীয় জেলেপল্লীতে গিয়ে সাধারণ জীবনযাপন করতে হবে। এই অভাবনীয় কথা শুনে সামিরা কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে গেল। আধুনিক শহরের সমস্ত সুযোগ সুবিধা ত্যাগ করে কোনো এক অজাগায় গিয়ে থাকার কথা সে স্বপ্নেও কল্পনা করতে পারে না। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই সে নিজের লাভ ক্ষতির হিসাব কষে ফেলল। অন্য কাউকে বিয়ে করলে তার সাম্রাজ্যের বিশাল অংশ হাতছাড়া হবে। তার চেয়ে 1 বছরের এই সাময়িক কষ্ট সহ্য করা অনেক বেশি লাভজনক, যার বিনিময়ে সে পুরো সম্পত্তির একক মালিকানা পাবে। শেষ পর্যন্ত সে এই প্রস্তাবে সম্মতি প্রদান করল। দুজনের মধ্যে এমন এক অলিখিত চুক্তি স্বাক্ষরিত হল যা ভবিষ্যতে তাদের জীবনের সবচেয়ে বড় রূঢ় বাস্তবতা হয়ে দেখা দেবে। এর পরের ঘটনাগুলো ঘটল চোখের পলকে। কোনো রকম জাঁকজমক, আত্মীয় স্বজন বা উৎসবের রেশ ছাড়াই সামিরা এবং তারিকের বিয়ের আনুষ্ঠানিকতা অত্যন্ত গোপনে সম্পন্ন করা হলো, যাতে বাইরের কেউ বিন্দুমাত্র সন্দেহ করার সুযোগ না পায়। সিকদার ভিলার অত্যন্ত বিশ্বস্ত 2 জন কর্মচারী এবং ব্যারিস্টার সাহেব কেবল সেখানে সাক্ষী হিসাবে উপস্থিত ছিলেন। 2টি মানুষ একটি আইনি বন্ধনে আবদ্ধ হল, কিন্তু এই বিয়েতে ছিল না কোনো রোম্যান্স, ছিল না কোনো ভবিষ্যতের কোনো রঙিন স্বপ্ন। এটি ছিল নিছকই 1 বছরের জন্য তৈরি করা একটি ব্যবসায়ী চুক্তি। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরপরই তারিক তার শর্ত অনুযায়ী সামিরাকে গ্রামে যাওয়ার তাগিদ দিল, আর সামিরাও কালক্ষেপে না করে প্রস্তুত হয়ে গেল, কারণ তার চোখে এটি ছিল কেবল একটি প্রজেক্ট যা তাকে সফলভাবে শেষ করতে হবে। তারা দুজন যখন সেই সমুদ্র ঘেঁষা গ্রামে গিয়ে পৌঁছল, সামিরার কাছে চারপাশের পরিবেশ যেন এক ভিন্ন গ্রহের মতো ঠেকল। এবড়ো খেবড়ো বালুকাময় পথ, চারিদিকে মাছের আঁশটে গন্ধ, ছোট ছোট টিনের চালের ঘর আর মানুষের সাদামাটা জীবনযাপন। এসব দেখে তার ভেতরে এক প্রবল বিতৃষ্ণা জন্ম নিল। সে কিছুতেই মেলাতে পারছিল না যে কিভাবে সে এই অস্বাস্থ্যকর পরিবেশে পুরো 1 বছর টিকে থাকবে। কিন্তু চুক্তি স্বাক্ষর করে ফেলায় এখন আর তার ফিরে যাওয়ার কোনো পথ ছিল না। তারিক তাকে তাদের জরাজীর্ণ বাড়িতে নিয়ে গেল, যেখানে তার অসুস্থ বাবা মা এবং ছোট বোন অধীর আগ্রহে অপেক্ষা করছিল। হঠাৎ করে তারিককে বিবাহিত রূপে দেখে পরিবারের সবাই আকাশ থেকে পড়ল, আর যখন তারা সামিরার আভিজাত্য আর শহরের চাকচিক্য দেখল, তখন তাদের বিস্ময়ের মাত্রা ছাড়িয়ে গেল।
এমন এক অপরূপা ও আধুনিকা নারী তাদের ভাঙা ঘরের বধূ হয়ে এসেছে, এটি তাদের কাছে কোনো রূপকথার গল্পের চেয়ে কম ছিল না। তারিক দ্রুত পরিস্থিতি সামলে নিয়ে মিথ্যে করে বলল যে বিশেষ কারণে শহরের কাজগুলো খুব তাড়াহুড়োর মধ্যে করতে হয়েছে, তাই সে কাউকে আগে থেকে জানানোর সুযোগ পায়নি। পরিবারের সহজ সরল মানুষগুলো আর কোনো প্রশ্ন না তুলেই সামিরাকে পরম মমতায় আপন করে নিল। তারিকের মা তাকে বুকে জড়িয়ে ধরে ঘরের ভেতর নিয়ে গেলেন এবং একেবারে ঘরের লক্ষ্মী হিসেবে বরণ করে নিলেন। সামিরার জীবনে এই উষ্ণ অভ্যর্থনা ছিল সম্পূর্ণ এক নতুন অভিজ্ঞতা। সে এর আগে কখনো কোনো মানুষের কাছ থেকে এতটা নিঃস্বার্থ ও অকৃত্রিম ভালোবাসা পায়নি। কিন্তু তবুও তার মনের ভেতর একটি অদৃশ্য দেওয়াল তোলা ছিল, কারণ সে খুব ভালো করেই জানত যে এই সম্পর্কগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই। গ্রামের প্রথম দিকের দিনগুলো সামিরার জন্য ছিল এক নিদারুণ মানসিক ও শারীরিক পরীক্ষা। উপকূলের রুক্ষ জীবনযাত্রা তার কাছে একেবারেই দুর্বোধ্য ছিল। কাকডাকা ভোরে ঘুম থেকে ওঠা, নিজের হাতে নিজের কাপড় কাচা, মাটির চুলায় রান্না করা সাধারণ সামুদ্রিক মাছ আর ভাত, এসব তার জন্য এক অভাবনীয় পরিবর্তন ছিল। অনেক সময়ই সে রাগে ফেটে পড়ত, বিরক্তিতে জিনিসপত্র ছুঁড়ে ফেলত, কিন্তু প্রতিবারই সে নিজেকে সংযত করত এই ভেবে যে এটি কেবল ৩৬৫ দিনের একটি ত্যাগ মাত্র। সময়ের প্রবাহের সাথে সাথে সে নিজের অজান্তেই ঘরের টুকটাক কাজে সাহায্য করতে শুরু করল। সকালে জেলেদের মাছ ধরে ফেরার দৃশ্য দেখা, উঠোনে বসে গ্রামের নারীদের সাথে গল্পগুজব করা, এসব ধীরে ধীরে তার কাছে নতুন এক অভিজ্ঞতার দ্বার উন্মোচন করল। এর মধ্যে সারা গ্রামে রটে গেল যে তারিক শহর থেকে এক ডানাকাটা পরীকে বিয়ে করে এনেছে। আশপাশের গ্রাম থেকেও মানুষ তাকে এক নজর দেখার জন্য ভিড় জমাত। কেউ তার সৌন্দর্যের স্তুতি গাইত, আবার কেউ কৌতূহলী প্রশ্ন করত। তবে সামিরা এখন আর বিরক্ত হতো না, বরং ধীরে ধীরে সেই কোলাহল আর সাধারণ মানুষদের সাথে নিজেকে মানিয়ে নিচ্ছিল। তারিক প্রতিটি পদক্ষেপে তাকে ছায়ার মতো সাহায্য করত, পরিস্থিতি বুঝিয়ে বলতো এবং কখনোই তার উপর কোনো কিছু জোর করে চাপিয়ে দিত না। সে খুব ভালোভাবেই জানত যে এই বিলাসী মেয়েটি এই চরম অভাবের জীবনের সাথে পরিচিত নয়, তাই তার মানিয়ে নিতে সময় লাগবে। এভাবেই দিন গড়িয়ে যেতে লাগল এবং চোখের পলকেই ৪ মাস অতিবাহিত হয়ে গেল। সামিরা এখন আর সেই অহংকারী শহরের মেয়েটিতে সীমাবদ্ধ নেই। তার ভেতরের সেই তীব্র দম্ভ আর কাঠিন্য যেন সমুদ্রের নোনা হাওয়ায় কোথায় মিলিয়ে যেতে শুরু করেছে। সে এখন এই উপকূলের শান্ত প্রকৃতিতে এক অদ্ভুত প্রশান্তি খুঁজে পাচ্ছিল। সে এখন নিজ উদ্যোগেই উঠান ঝাড়ু দিত, সুতির সাধারণ শাড়ি পরা শিখেছিল এবং গ্রামের মানুষের সহজ জীবনযাত্রা নিজের মধ্যে ধারণ করতে শুরু করেছিল। তারিকের পরিবারের সদস্যদের সাথে তার এক গভীর আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল, বিশেষত তারিকের মায়ের সাথে, যিনি তাকে নিজের গর্ভধারিণী মেয়ের চেয়েও বেশি স্নেহ করতেন। তারিক এবং সামিরা একই ছোট ঘরে রাত কাটাত, কিন্তু তাদের মাঝখানে ছিল এক অদৃশ্য অলঙ্ঘনীয় সীমারেখা। দুজনেই অত্যন্ত নিষ্ঠার সাথে তাদের সেই ব্যবসায়িক চুক্তির শর্ত মেনে চলছিল, কিন্তু সময়ের আবর্তে তাদের মনের গহীনে এক অবর্ণনীয় মায়ার জাল বুনতে শুরু করেছিল। তারা এখন ছোটখাটো বিষয়ে একসাথে হেসে উঠত, একে অপরের কাজে সাহায্য করত এবং কোনো শব্দ উচ্চারণ না করেই একে অপরের মনের কথা বুঝতে পারত। সময় তার আপন গতিতে বয়ে চলল এবং দেখতে দেখতে ৮টি মাস পার হয়ে গেল। সামিরার মধ্যে এখন এক আমূল পরিবর্তন এসে গেছে। ঢাকার সেই নিয়ন আলোর ঝলকানি আর যান্ত্রিক জীবনের কথা তার স্মৃতি থেকে মুছে যেতে বসেছে। এখন তার কাছে সকালের সমুদ্রের গর্জন, বালিয়াড়ির স্নিগ্ধতা আর এখানকার মানুষের অকৃত্রিম ভালোবাসা পৃথিবীর সবচেয়ে দামি জিনিস বলে মনে হতে শুরু করেছে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, এখন তারিকের সান্নিধ্য তাকে এক অদ্ভুত আনন্দ দেয়। তারিককে চোখের আড়াল হতে দিলেই সে নিজেকে বড্ড নিঃস্ব আর অসম্পূর্ণ অনুভব করে। কিন্তু এই নতুন জন্ম নেওয়া অনুভূতিগুলোকে সে সযত্নে নিজের মনের গভীরে লুকিয়ে রাখছিল, কারণ তার মস্তিষ্কের এক কোণে সর্বদা এই সত্যটি প্রতিধ্বনিত হতো যে এই সম্পর্কের মেয়াদ মাত্র ১ বছর। অপরদিকে তারিকও ভেতরে ভেতরে এক প্রবল মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিল। সে স্বপ্নেও কল্পনা করেনি যে একদিন পরিস্থিতি তাকে এমন একজনের এতটা কাছাকাছি নিয়ে আসবে যাকে সে চুক্তির খাতিরে বিয়ে করেছিল, কিন্তু সে নিজের দায়িত্ববোধ আর চুক্তির শর্তকে কিছুতেই ভুলে যেতে পারছিল না।
তার কাছে এই সম্পর্কটি ছিল একটি পবিত্র দায়িত্ব, যা তাকে যে কোনো মূল্যে সঠিক উপসংহারে নিয়ে যেতে হবে। সময় দ্রুত ফুরিয়ে আসছিল, আর সেই বহুল প্রতীক্ষিত দিনটি ক্রমশ ঘনিয়ে আসছিল, যখন তাদের 1 বছরের চুক্তির মেয়াদ শেষ হবে, এবং সেই সাথে শেষ হবে তাদের এই মিথ্যে সংসারের অভিনয়। ঘড়ির কাঁটা যেন হঠাৎ করেই খুব দ্রুত চলতে শুরু করেছিল। প্রতিটি দিন পার হওয়ার সাথে সাথে সামিরার বুকের ভেতর এক অজানা হাহাকার আর অস্থিরতা বাড়তে লাগল। যে অহংকারী মেয়েটি একসময় এই বিয়েটিকে নিছক একটি ব্যবসায়িক চুক্তি হিসেবে গ্রহণ করেছিল, সেই এখন প্রতিনিয়ত এই ভয়ে সিটিয়ে থাকত যে কবে এই সম্পর্ক শেষ হয়ে যাবে। সে বারবার নিজের মনকে প্রবোধ দেওয়ার চেষ্টা করত যে এটি কেবলই একটি 1 বছরের ডিল, কিন্তু তার অবাধ্য মন কিছুতেই এই বাস্তবতাকে মেনে নিতে চাইত না। অন্যদিকে তারিককেও বাইরে থেকে দেখতে খুব শান্ত মনে হলেও তার ভেতরে চলছিল এক ভয়ঙ্কর ঝড়। সে জানত 1 বছর পূর্ণ হওয়ার সাথে সাথেই তাকে তার প্রতিশ্রুতি রক্ষা করে সামিরাকে মুক্ত করে দিতে হবে, কিন্তু তার হৃদয়ের পাতায় ততদিনে অন্য এক গল্প লেখা হয়ে গেছে। এই সম্পর্কটার সমাপ্তির কথা চিন্তা করলেই তার বুকের ভেতরটায় এক বিশাল শূন্যতা তৈরি হতো। অবশেষে ধীরে ধীরে ক্যালেন্ডারের পাতা উল্টে সেই শেষ দিনটিও এসে হাজির হল, যে দিনটির জন্য একসময় তারা দুজনেই সম্পূর্ণ ভিন্ন দুটি উদ্দেশ্যে অধীর আগ্রহে অপেক্ষা করেছিল। কিন্তু আজ এই দিনটি তাদের দুজনের জন্যই জীবনের সবচেয়ে যন্ত্রণাদায়ক দিন হয়ে দাঁড়িয়েছে। সকালের স্নিগ্ধ আলো সবেমাত্র চারদিকে ছড়িয়ে পড়েছে। পরিবারের অন্যান্য সদস্যরা যার যার দৈনন্দিন কাজে ব্যস্ত। তারিক নিজের ছোট্ট ঘরে গুম হয়ে বসেছিল। তার এক হাতে ছিল কিছু টাইপ করা কাগজ। সে একটি দীর্ঘশ্বাস ছেড়ে ধীর পায়ে সামিরার কাছে গিয়ে দাঁড়াল। সামিরা তখন উঠোনের এক কোণে পাটিতে বসেছিল। তার চেহারায় এক অদ্ভুত মায়াবী স্নিগ্ধতা, চোখে মুখে রাত জাগার হালকা ক্লান্তি। তাকে দেখলে এখন আর সেই শহরের বিলিয়নিয়ার সামিরা বলে চেনার কোনো উপায় নেই, বরং সে এখন পুরোপুরি সমুদ্র পাড়ের এক অতি সাধারণ মৎস্যকন্যার রূপ ধারণ করেছে। তারিক অত্যন্ত শান্ত ধীর কণ্ঠে তার সামনে কাগজগুলো বাড়িয়ে দিয়ে বলল, ম্যাডাম, আজ আমাদের 1 বছর পূর্ণ হয়েছে। আমাদের চুক্তি অনুযায়ী এগুলো বিবাহ বিচ্ছেদের কাগজপত্র। আপনি দয়া করে এখানে সই করে দিন। আর হ্যাঁ, আপনি আমাকে যে পারিশ্রমিক দেওয়ার কথা বলেছিলেন সেটির আর কোনো দরকার নেই। আপনি এই 1 বছর আমার পরিবারের মানুষদের যে অনাবিল আনন্দ আর ভালোবাসা দিয়েছেন, সেটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। তার গলার স্বরে কোনো অভিমান বা অভিযোগ ছিল না, সেখানে ছিল কেবল এক কঠিন বাস্তবের স্বীকারোক্তি, যা তাকে পালন করতেই হতো। কাগজগুলোর দিকে নজর পড়তেই সামিরার হাত দুটি থরথর করে কাঁপতে শুরু করল। সে চোখ তুলে তারিকের দিকে তাকাল। সেই চোখে আর সেই পুরনো দম্ভ বা তাচ্ছিল্য ছিল না, বরং সেখানে ছিল এক গভীর ও নিবিড় ভালোবাসার ছায়া, যা সে এতদিন যত্নে নিজের ভেতর লুকিয়ে রেখেছিল। বেশ কিছু মুহূর্ত দুজনের মাঝে এক পিন পতন নীরবতা বিরাজ করল। তারপর সামিরা ধীর হাতে ডিভোর্স পেপারগুলো তুলে নিল, সেগুলোর দিকে একদৃষ্টে তাকাল এবং পরমুহূর্তেই কোনো কিছু চিন্তা না করে কাগজগুলোকে ছেড়ে টুকরো টুকরো করে বাতাসে উড়িয়ে দিল। তারিক এই অভাবনীয় দৃশ্য দেখে আক্ষরিক অর্থেই চমকে উঠল। সে হতভম্ব হয়ে জিজ্ঞাসা করল, আপনি এসব কি করছেন? আপনি কি পাগল হয়ে গেলেন? সামিরার দুচোখ বেয়ে অঝোর ধারায় জল পড়ছিল, কিন্তু তার কণ্ঠস্বর ছিল আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ও দৃঢ়। সে বলল, আমি স্বীকার করছি যে এই 1 বছরে আমি তোমাকে একজন স্ত্রীর যে অধিকার বা ভালোবাসা দেওয়া উচিত তার কিছুই দিতে পারিনি, কিন্তু আসল সত্যিটা হলো আমি নিজের অজান্তেই তোমাকে ভালোবেসে ফেলেছি, এবং এখন এই পৃথিবীর কোনো সম্পত্তির বিনিময়েও আমি তোমাকে ছেড়ে অন্য কোথাও যেতে পারবো না। এই কথাগুলো শোনার পর তারিক যেন কিছুক্ষণের জন্য নিজের শ্রবণ শক্তি হারিয়ে ফেলল। তার কাছে এটা বিশ্বাস করাই কঠিন হচ্ছিল যে মেয়েটি এই সম্পর্কটিকে স্রেফ টাকার বিনিময়ে কেনা একটি চুক্তি মনে করত, আজ সে তাকেই নিজের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হিসেবে মেনে নিয়েছে। তারিকের মনের গহীনে এতদিন ধরে সযত্নে লালন করা যে অনুভূতিগুলো চাপা পড়েছিল, সেগুলো এবার বাঁধ ভেঙে বেরিয়ে এলো। সে পরম মমতায় সামিরার হাত দুটি নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আমি কখনো দুঃস্বপ্নেও ভাবিনি যে এই অভিনয় একদিন এমন বাস্তব হয়ে উঠবে, কিন্তু এখন আমি আমার জীবনের বিনিময়েও তোমাকে হারাতে রাজি নই।
তাদের দুজনের মধ্যে এতদিন ধরে যে অদৃশ্য দেওয়ালটি দাঁড়িয়েছিল তা এক নিমেষেই ধূলিস্যাৎ হয়ে গেল। তারা একে অপরকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল এবং জীবনে প্রথমবারের মতো তাদের এই সম্পর্ক একটি কাগজের চুক্তি থেকে বেরিয়ে এক পবিত্র ও সত্যিকারের ভালোবাসার পূর্ণতা পেল। সেই অলৌকিক সকালটির পর তাদের জীবনের সমীকরণ পুরোপুরি বদলে গেল। এখন আর তাদের দুজনের মাঝে কোনো ব্যবসায়িক শর্ত ছিল না কোনো আইনি বাধ্যবাধকতা। টিকে রইল কেবল এক নিঃস্বার্থ ও আত্মার সম্পর্ক। তবে এখনও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ অসমাপ্ত রয়ে গিয়েছিল। তাদের দুজনকে ঢাকা ফিরে গিয়ে সেই উইলের শর্ত পূরণের আইনি প্রক্রিয়া শেষ করতে হবে এবং সমস্ত সম্পত্তি আনুষ্ঠানিকভাবে সামিরার নামে হস্তান্তর করতে হবে। সামিরা এখন ভেতর থেকে সম্পূর্ণ একজন নতুন মানুষ। সেই বিশাল সাম্রাজ্য বা কাঁড়ি কাঁড়ি টাকার প্রতি তার এখন বিন্দুমাত্র মোহ নেই, কিন্তু সে তার মৃত বাবার রেখে যাওয়া শেষ ইচ্ছার মর্মার্থ এখন খুব ভালোভাবে বুঝতে পেরেছে এবং সে যে কোনো মূল্যে সেটি পূরণ করতে চায়। এর কিছুদিন পর তারা দুজন গ্রাম ছেড়ে ঢাকায় যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিল। তারিকের পরিবারকে তারা শুধু এটুকু জানালো যে অত্যন্ত জরুরি একটি কাজে তাদের শহরে যেতে হচ্ছে। তাদের সম্পর্কের এই নতুন রূপান্তরের আসল সত্যিটা তখনও কেবল তাদের দুজনের হৃদয়েই সীমাবদ্ধ ছিল। তারা যখন দীর্ঘ 1 বছর পর পুনরায় সেই বিলাসবহুল সিকদার ভিলায় পদার্পণ করল, চারপাশের জাঁকজমক আগের মতোই অপরিবর্তিত ছিল, কিন্তু এই বিশাল প্রাসাদের ভেতরে পা রাখা মানুষ দুটির ভেতরের জগৎটি পুরোপুরি পাল্টে গিয়েছিল। 1 বছর আগে যারা এই বাড়ি থেকে বেরিয়েছিল, আজ তারা সম্পূর্ণ ভিন্ন দুজন মানুষ, এবং এরপর যা ঘটতে চলেছে তা তাদের জীবনের সবচেয়ে যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে লেখা হতে চলেছে। ঢাকায় পৌঁছেই সামিরা ও তারিক সোজা তাদের পারিবারিক আইনজীবী ব্যারিস্টার সাহেবের চেম্বারে গিয়ে উপস্থিত হল, ঠিক যেখানে বসে 1 বছর আগে এই নাটকের সূত্রপাত হয়েছিল। সেই একই টেবিল যেখানে একটি পবিত্র সম্পর্ককে স্রেফ একটি ব্যবসায়িক ডিল হিসেবে লেখা হয়েছিল। কিন্তু আজ সেই মেকি সম্পর্কটি এক অটুট ও সত্যিকারের আত্মিক বন্ধনে পরিণত হয়েছে। ব্যারিস্টার সাহেব তাদের দুজনকে একসাথে হাসি মুখে ঘরে ঢুকতে দেখেই মুচকি হাসলেন। তিনি সামিরাকে স্নেহের সুরে জিজ্ঞাসা করলেন, কি মা, তুমি কি তোমার বাবার দেওয়া সেই কঠিন শর্তটি পূরণ করতে পেরেছ? সামিরা বিন্দুমাত্র ইতস্তত না করে আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল, হ্যাঁ আঙ্কেল, তবে এখন আমি খুব পরিষ্কারভাবে বুঝতে পেরেছি বাবা কেন এই শর্তটি আমার ওপর চাপিয়ে দিয়েছিলেন। তার কথা বলার ধরনে আগের সেই বিন্দুমাত্র অহংকার বা রুক্ষতা ছিল না, বরং সেখানে ছিল এক প্রশান্ত আত্ম উপলব্ধি ও পরিপক্কতা। সামিরা আরও যুক্ত করে বলল, আমি বিয়েকে একটা পরাধীনতার শেকল বা বোঝা মনে করতাম। আমার ধারণা ছিল এটা মানুষের স্বাধীনতা কেড়ে নেয়, কিন্তু এই বিগত 1 বছরে আমি শিখেছি যে বিয়ে হলো পৃথিবীর সবচেয়ে পবিত্র একটি আশ্রয়, যেখানে দুজন মানুষ একে অপরের পরিপূরক হয়ে জীবনের যে কোনো ঝড়ঝাপটায় একসাথে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। এই কথাগুলো শুনে ব্যারিস্টার সাহেবের চোখ আনন্দে ছলছল করে উঠল। তার মনে হল তার বন্ধু জালালউদ্দিনের শেষ ইচ্ছা সত্যি অক্ষরে অক্ষরে পূর্ণ হয়েছে। তিনি কালবিলম্ব না করে আলমারি থেকে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র বের করে আনলেন এবং সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সিকদার সাম্রাজ্যের সমস্ত মালিকানা সামিরার নামে হস্তান্তর করার প্রক্রিয়া শুরু করে দিলেন। কিছুক্ষণের আইনি আনুষ্ঠানিকতা শেষে সিকদার ভিলা ও অন্যান্য ব্যবসার সমস্ত বৈধ সম্পত্তি আনুষ্ঠানিকভাবে সামিরার হস্তগত হল। তবে চমকের এখনও অনেক কিছুই বাকি ছিল। ব্যারিস্টার সাহেব মনে মনে ধরে নিয়েছিলেন যে এই বিশাল সম্পত্তির মালিকানা ফিরে পাওয়ার পর সামিরা নিশ্চয়ই তার সেই পুরনো উদ্দাম জীবনে ফিরে যাবে। আবার শুরু হবে সেই নাইট ক্লাব, পার্টি আর কর্পোরেট জগতের চাকচিক্য। কিন্তু সামিরা পরবর্তী যে কথাটি বলল তা সেখানে উপস্থিত সবাইকে আক্ষরিক অর্থেই বোকা বানিয়ে দিল। সে একগাল হেসে বলল, আঙ্কেল, আমি আর এই কংক্রিটের শহরে 1 মুহূর্তও থাকতে চাই না। আমি আমার সেই গ্রামে ফিরে যেতে চাই। এই অভাবনীয় কথা শুনে ব্যারিস্টার সাহেব কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইলেন। তারপর তিনি অবাক বিস্ময়ে প্রশ্ন করলেন, তুমি এত বড় একটা ব্যবসা আর সম্পত্তি ফেলে ওই গ্রামে গিয়ে থাকবে? সামিরা অত্যন্ত প্রশান্ত কণ্ঠে উত্তর দিল, সম্পত্তি তো আমার নামেই থাকছে আঙ্কেল,
কিন্তু আমার মনের আসল শান্তি আমি সেখানেই খুঁজে পেয়েছি, যেখানে মানুষ টাকার বদলে ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় জয় করতে জানে। তারিক পাশে দাঁড়িয়ে এই কথাগুলো শুনছিল, আর ভেতরে ভেতরে গর্বে তার বুক ফুলে উঠছিল। কারণ সে নিজে কখনো কল্পনাও করতে পারেনি যে সামিরার মতো একজন বিলিয়নিয়ার কন্যা একদিন এইভাবে এক সামান্য গ্রামকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসে ফেলবে। তারা দুজনে ব্যারিস্টার সাহেবের কাছ থেকে আশীর্বাদ ও বিদায় নিয়ে আবার তাদের সেই চেনা সমুদ্র পাড়ের গ্রামে ফিরে এলো। তবে এবারের ফিরে আসাটা ছিল ভিন্ন। সামিরা এবার কোনো সাময়িক চুক্তির অতিথি হয়ে নয়, বরং সেই জরাজীর্ণ বাড়ির একজন সত্যিকারের আপনজন ও স্থায়ী বধূ হয়ে ফিরে এসেছিল। এখন সে এই গ্রামীণ জীবনকেই তার একমাত্র সত্য বলে মেনে নিয়েছে। গ্রামে পদার্পণ করেই সে তারিকের সেই পুরনো কাঠের বাড়িটিকে নতুনভাবে সংস্কার করার সিদ্ধান্ত নিল। তবে এই কাজে সে অত্যন্ত সতর্ক ছিল, যাতে নতুনত্ব আনতে গিয়ে বাড়িটির আদি অকৃত্রিমতা, সরলতা আর সেই উষ্ণ আপনত্বটুকু কোনোভাবেই হারিয়ে না যায়। দেখতে দেখতে সমুদ্রের মুখোমুখি একটি ছিমছাম কিন্তু দৃষ্টিনন্দন বাড়ি তৈরি হয়ে গেল, যার প্রতিটি ইঁটে আর প্রতিটি কোণায় কেবলই অনাবিল আনন্দ আর শান্তি বিরাজমান। সামিরা এখন প্রতিদিন সকালে সমুদ্রের হাওয়ায় ঘুম থেকে জাগে, নিজের হাতে সংসারের কাজ সামলায়, কখনো কখনো জেলেদের জাল বোনা দেখে এবং গ্রামের সহজ সরল মানুষগুলোর সাথে প্রাণ খুলে গল্পগুজব করে। শহরের সেই আকাশচুম্বী দালান বা বিলাসবহুল গাড়ির বিন্দুমাত্র অভাব সে এখন আর অনুভব করে না, কারণ সে এমন এক মহামূল্যবান জিনিস অর্জন করেছে যা পৃথিবীর সমস্ত ঐশ্বর্য দিয়েও কেনা অসম্ভব: অকৃত্রিম ভালোবাসা, নিঃস্বার্থ আপনত্ব আর পরম মানসিক প্রশান্তি। তারিকের পরিবারের মানুষেরাও এখন কানায় কানায় পূর্ণ সুখী। তারা ঘুণাক্ষরেও কোনোদিন জানতে পারেনি যে তাদের এই সুখের সংসারের ভিতটি রচিত হয়েছিল একটি ঠান্ডা ব্যবসায়িক চুক্তির মাধ্যমে। তাদের দৃষ্টিতে এটি প্রথম দিন থেকেই একটি সত্যিকারের পবিত্র সম্পর্ক ছিল, এবং বাস্তবেও এই সম্পর্কটি এখন ঠিক ততটাই মজবুত আর অটুট হয়ে উঠেছে। সময়ের স্রোতের সাথে সাথে তাদের দুজনের ভালোবাসার শিকড় আরও গভীরে প্রথিত হতে লাগল। তারা জীবনের ছোট ছোট প্রাপ্তিগুলো একসাথে উদযাপন করত। কয়েক মাস পর তাদের এই আনন্দময় সংসারে এক নতুন অতিথির আগমন ঘটল। সামিরার কোলজুড়ে জন্ম নিল এক ফুটফুটে কন্যা সন্তান। পুরো বাড়িতে যেন উৎসবের ঢল নামল। তারিকের মায়ের চোখে তখন আনন্দাশ্রু বাঁধ বাঁধছে না, আর তারিক নিজের ছোট্ট মেয়েকে বুকে জড়িয়ে ধরে জীবনের এক সম্পূর্ণ নতুন ও পবিত্র দায়িত্ব অনুভব করছিল। সামিরা বিছানায় শুয়ে তার সন্তানের দিকে তাকিয়ে এক স্বর্গীয় হাসি হাসছিল। সে জীবনের এই পর্যায়ে এসে খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছিল যে মানুষের জীবনের আসল সার্থকতা ঠিক কোথায় লুকিয়ে থাকে। সিকদার ভেলার সেই একগুয়ে আর অহংকারী কোটিপতি কন্যা আজ এই উপকূলের বিস্তীর্ণ বালুচরে আর সরলতার মাঝেই নিজের আসল আত্মপরিচয় খুঁজে পেয়েছে। সে তার জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে যে সত্যিকারের সুখ কখনো ব্যাংক ব্যালেন্সে থাকে না, বরং তা নিহিত থাকে ভালোবাসায় মোড়ানো মানুষের সম্পর্কের মাঝে। আর ঠিক এভাবেই একটি নিছক 1 বছরের মেয়াদি চুক্তি সারা জীবনের জন্য এক অটুট বন্ধনে পরিণত হল, যেখানে রইল না কোনো ব্যবসায়িক শর্ত, রইল না কোনো আইনি বাধ্যবাধকতা, টিকে থাকল কেবল নিখাদ ও খাঁটি ভালোবাসা, যা তাদের দুটি প্রাণকে অনন্তকালের জন্য এক সুতোয় গেঁথে রেখেছে। প্রিয় পাঠক বন্ধুরা, এই জীবনমুখী গল্পটি থেকে আমরা অত্যন্ত গভীর ও তাৎপর্যপূর্ণ একটি শিক্ষা লাভ করি, যে আমরা অনেক সময়ই আমাদের জীবনের সম্পর্কগুলোকে সঠিক দৃষ্টিকোণ থেকে বিচার করতে ব্যর্থ হই। কখনো কখনো আমরা এই সম্পর্কগুলোকে আমাদের ব্যক্তিগত স্বাধীনতা বা উন্নতির পথে একটি বোঝা বলে ভুল করি, বিশেষ করে তখন যখন আমাদের হাতে প্রচুর অর্থ, সীমাহীন স্বাধীনতা এবং শুধুমাত্র নিজের ইচ্ছেমতো চলার তীব্র বাসনা থাকে। কিন্তু জীবনের সবচেয়ে বড় রূঢ় সত্যটি হল, এই দীর্ঘ যাত্রায় যদি একজন সঠিক ও মনের মতো মানুষের সঙ্গ লাভ করা যায়, তবে সেই সম্পর্কটি আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি ও ঢাল হিসেবে আবির্ভূত হয়। সামিরার মতো এই আধুনিক সমাজের অনেকেই অন্ধভাবে বিশ্বাস করে যে টাকাই হলো সকল সুখের মূল চাবিকাঠি, কিন্তু মানুষের হৃদয় নামক পাত্রটি যখন ভালোবাসা শূন্য থাকে, তখন পৃথিবীর সমস্ত হীরে জহরত দিয়েও সেই ভয়ানক শূন্যতাকে পূর্ণ করা যায় না।
সত্যিকারের অকৃত্রিম ভালোবাসা, মানুষের প্রতি মানুষের আপনত্ব আর মনের গভীর প্রশান্তি এমন কিছু দুর্লভ জিনিস যা কখনো কোনো বাজার থেকে মূল্যের বিনিময়ে কেনা সম্ভব নয়। এগুলোকে কেবল হৃদয় দিয়ে অনুভব করতে হয়। সামিরার জীবনে কোনো কিছুরই অভাব ছিল না, অফুরন্ত টাকা, সামাজিক মর্যাদা, উদ্দাম স্বাধীনতা। কিন্তু তা সত্ত্বেও সে প্রকৃত অর্থে সুখী ছিল না, কারণ তার সেই প্রাসাদে তাকে মন থেকে চাওয়ার মতো বা আপন বলার মতো কেউই ছিল না। এর ঠিক বিপরীতে তারিকের বস্তুগত কোনো সম্পদ ছিল না বললেই চলে, কিন্তু তার কাছে ছিল খাঁটি কিছু মানুষের সম্পর্ক, একটি ভালোবাসাপূর্ণ পরিবার এবং হৃদয়ের গভীর টান। যখন সামিরা তারিকের মতো একজন সাধারণ মানুষের সংস্পর্শে এলো এবং সেই সাদামাটা জীবনযাপন করল, তখন সেই ধ্রুব সত্যটি বুঝতে সক্ষম হল যে মানুষের আসল ঐশ্বর্য তার ব্যাংক ব্যালেন্সের অঙ্কে নয়, বরং তা লুকিয়ে থাকে হৃদয়ের সাথে হৃদয়ের অটুট সম্পর্কের মাঝে। এই হৃদয়স্পর্শী গল্পটি আমাদের এই শিক্ষাই দেয় যে মানুষ চাইলে যে কোনো মুহূর্তে নিজেকে বদলাতে পারে, শুধু তার জন্য প্রয়োজন একটি সঠিক ও ভালোবাসাপূর্ণ পরিবেশ এবং কিছু সঠিক মানুষের সান্নিধ্য। এবার আপনারা প্রত্যেকে নিজের বিবেকের কাছে একটি প্রশ্ন করুন। আপনি যদি আজ সামিরার মতো পরিস্থিতিতে থাকতেন, তবে কি আপনি এমন একটি সাহসী ও জীবন বদলে দেওয়া সিদ্ধান্ত নিতে পারতেন? আপনি কি নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে ভালোবাসাকে বেছে নিতেন, নাকি টাকা আর সামাজিক মর্যাদাকেই আপনার জীবনের একমাত্র লক্ষ্য বানিয়ে রাখতেন? আর আপনি যদি তারিকের জায়গায় থাকতেন, তবে কি আপনি কেবল অর্থের প্রয়োজনে এমন একটি মিথ্যে বিয়েতে সম্মতি প্রদান করতেন, যার ভিত্তিপ্রস্তরই স্থাপিত হয়েছিল একটি ব্যবসায়িক চুক্তির মাধ্যমে? এই বিষয়ে আপনার নিজস্ব দৃষ্টিভঙ্গি বা মতামত কি, তা আমাদের অবশ্যই মন্তব্য করে জানাবেন। আর হ্যাঁ, আপনি পৃথিবীর ঠিক কোন প্রান্ত বা কোন শহর থেকে আমাদের এই গল্পটি পড়ছেন, আপনার সেই সুন্দর ও প্রিয় শহরটির নাম আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না।